বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে আজকের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ভিজিলেন্স ও মনিটরিং টিমের সম্মানিত সদস্যবৃন্দ, 143 শেরপুর 1 আসনের সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ, উপস্থিত গণমাধ্যম কর্মীবৃন্দ ও সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের এই ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। শেরপুর সদর আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজকে একই মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন। আমাদের নির্বাচন আচরণ বিধিমালার 31টি বিধি আর 2টি তফসিল রয়েছে। নির্বাচন পূর্ব সময়ে এই বিধি প্রার্থীদের পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট সকলের জন্য প্রযোজ্য। নির্বাচন আচরণ বিধিমালার বিধি 24-এ বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার একই মঞ্চে সকল প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণ বিধি প্রতিপালনের ঘোষণা প্রদানের ব্যবস্থা করতে পারবেন। আমাদের সহকারী রিটার্নিং অফিসার মহোদয়কে ধন্যবাদ। তিনি আচরণ বিধির 24 বিধি প্রতিপালন করে আজকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। একই সাথে শেরপুর সদর উপজেলার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ধন্যবাদ। আপনারা আচরণ বিধি মেনে ও সহকারী রিটার্নিং অফিসার মহোদয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সকলে একই মঞ্চে উপস্থিত হয়েছেন। আসলে আমাদের নির্বাচন আচরণ বিধি যেটা আছে সেটা হচ্ছে নির্বাচনের সবার জন্য একটা সমান সুযোগ, প্রতিযোগিতার সমান সুযোগ সৃষ্টি করা, কারোর জন্য কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা এটা লক্ষ্য নয়। আমি সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুরোধ করব, আপনারা ইশতেহার উপস্থাপনের সময় সহনশীল ভাষা ব্যবহার করবেন এবং অন্যান্য প্রার্থীদের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরবেন। এবং সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ইশতেহার মনোযোগ দিয়ে শুনবেন, ভাববেন এবং প্রার্থীদের প্রশ্ন করবেন। আপনাদের নিজেদের বিবেচনা থেকে আপনারা আগামী 12 ফেব্রুয়ারি রায় দিবেন ব্যালটের মাধ্যমে। শেরপুর সদর আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের কর্মী সমর্থকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং আমাদের নির্বাচনী পরিবেশ আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্বাগত বক্তব্য প্রদান করার জন্য জনাব ফয়জুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শেরপুর সদর মহোদয়কে। ইশতেহার পাঠ অনুষ্ঠানের এই উদ্বোধনী পর্বে এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব সুহেল রানা, অফিসার ইনচার্জ শেরপুর সদর থানা। আমি তাকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আজকের এই আয়োজিত তফসিল পাঠ অনুষ্ঠানের উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহোদয়, উপস্থিত আচরণ বিধি ম্যাজিস্ট্রেট সিলেক্ট মহোদয়, উপস্থিত নির্বাচন অফিসার, বিভিন্ন দলের মনোনীতরা। ইতিপূর্বে আমরা কখনোই কোনো নির্বাচনে একসাথে সকল প্রার্থী আচরণ সবাই ইশতেহার নির্বাচনে যার যার ইশতেহার একসাথে পাঠ, এটা কিন্তু আগে আর হয় নাই। আজকে এই ব্যতিক্রমী একই মঞ্চে সকলের উদ্দেশ্যে সবাই যার যার ইশতেহার পাঠ করতেছেন এবং আপনারা সেই ইশতেহার মোতাবেক কে কি কর্মকাণ্ড করবেন তারা আজকে ঘোষণা দেবেন, সে মোতাবেক আপনারা আপনাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন 12 তারিখ ভোটের মাধ্যমে। তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলবো, আমাদের যে নির্বাচন সামনে আগামী 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা সর্বস্তরের সর্বদিক দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণাকালীন থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আমাদের টহল কার্যক্রম সহ বিভিন্ন প্রার্থীর নিরাপত্তায় ডিউটি চলমান রহিয়াছে। আপনারা দেখতেছেন ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও যে বিভিন্ন ভোট কেন্দ্র আছে সবগুলো ভোট কেন্দ্র ওনারা পর্যবেক্ষণ করছেন, নিয়মিতভাবে যাচ্ছেন। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা প্রতিটা কেন্দ্রে গমন করেছি, কেন্দ্রের আপনার যে সিচুয়েশন, এটার অবস্থান কি, ওইখানে কোনো থ্রেট আছে কিনা, এগুলো আমরা অ্যাসেসমেন্ট করছি। আপনারা দেখছেন যে র্যাবের সদস্যরাও বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকায় গমনাগমন করছেন, এলাকার খোঁজখবর নিচ্ছেন, নির্বাচনী আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য কাজ করছেন। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারাও তাদের নিয়মিত কার্যক্রম চলমান রেখেছে। এই সামনে যে নির্বাচন, এটার জন্য আমাদের নির্বাচনী প্ল্যান হচ্ছে যে আমাদের যে কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে আনসার পুলিশ মিলিয়ে কোনো কেন্দ্রে 17 জন, কোনোটাতে 18 জন সদস্য মোতায়েন থাকবে।
প্রায় কেন্দ্রেই আপনার বডি অন ক্যামেরা থাকবে, আর প্রায় প্রতি কেন্দ্রেই কেন্দ্র সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হবে। আর আমাদের যে বডি অন ক্যামেরা, আমাদের একজন সদস্য সামনে আসেন। আমরা আসলে নির্বাচনে ক্ষেত্রে সরকার নির্বাচন সুন্দরভাবে আপনার উপস্থাপন মানে উদযাপনের জন্য এই যে আপনারা সামনে একজন আমাদের দেখতেছেন যে বডি অন ক্যামেরার ব্যবস্থা করেছেন। এই বডি অন ক্যামেরা হচ্ছে যে এটা সার্বক্ষণিক রেকর্ড হবে। একটা যে কোনো নির্বাচনের যে কেন্দ্রে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি এটাতে রেকর্ডিং হবে এবং এটা হচ্ছে সার্ভারের মধ্যে আপলোড হয়। এই ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, এটাতে থাকবে, আর এটা আবার নেটওয়ার্কের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার যে কেন্দ্রীয় সার্ভার এটাতে আপনার রেকর্ড হয়ে যাবে। তা আমরা চাচ্ছি যে সর্বত্র একেবারে সুন্দর সুষ্ঠু স্বাভাবিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার সেই ব্যাপারে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে। যারা আমাদের স্থানীয় ভোটারবৃন্দ আছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহকার কর্মী আছেন, সবাই সুন্দরভাবে নির্বাচন কেন্দ্রে আসবেন, আসে নিজের ভোট প্রয়োগ করবেন এবং কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন। তো আমাদের এই কেন্দ্রের ডিউটির বাইরে মোবাইল ডিউটি থাকবে, পুলিশের পক্ষ থেকে থাকবে, তার র্যাবের পক্ষ থেকে মোবাইল ডিউটি থাকবে, সেনাবাহিনীর পক্ষ থেকে মোবাইল ডিউটি থাকবে, আচরণবিধি সংক্রান্তে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ থাকবেন, বিচারিক ম্যাজিস্ট্রেট ওনারাও থাকবেন, তাদের সাথে পুলিশ সদস্যরা থাকবেন, আমাদের স্ট্রাইকিং টিম থাকবেন, স্ট্যান্ড বাই টিম থাকবেন। আমরা ইনশাল্লাহ আশা করি যে আমাদের যারা প্রার্থী আছেন তারা অত্যন্ত ভালো, সবাই সবার প্রতি সহনশীল এবং এই পর্যন্ত যে সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা সহ সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমরাও নিবিড় মনিটরিং রাখছি। আশা করি ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আগামী যে নির্বাচন এটা খুব সুন্দরভাবে উদযাপিত হবে এবং আজকের যে ইশতেহার পাঠ এটা খুব সুন্দরভাবে সমাপ্ত হবে। সকলকেই মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল নির্বাচনী কার্যক্রমে যারা আমরা সংশ্লিষ্ট আছি সবার প্রতি সহযোগিতা আপনাদের অব্যাহত রাখবেন। আপনারাই শক্তি, আপনাদের সহযোগিতায় আমরা এই যে 12 তারিখের যে নির্বাচনী বৈতরণী এটা সুন্দরভাবে পার করব, এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, নির্বাচনী ইশতেহার পাঠ এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব ডাক্তার পলাশকান্তি দত্ত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সদস্য নির্বাচনী ভিজিলেন্স টিম। তাকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর ও সহকারী রিটার্নিং অফিসার নির্বাচনী এলাকা 143 শেরপুর 1 মহোদয়ের আয়োজনে এবং সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র নির্বাচনী এলাকার সম্মানিত প্রার্থীবৃন্দ, সমর্থকবৃন্দ, আমাদের উপজেলা পর্যায়ের প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ভোটারবৃন্দ এবং সুধীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনের আগে সকল প্রার্থীদের একই মঞ্চে উপস্থিত হয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠান হয়েছে বলে জানা নেই। এবং এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এখানে প্রার্থীরা তাদের ইশতেহার পাঠ করবেন একসাথে এবং সেই ইশতেহারটি, নির্বাচনী ইশতেহারটি কোনো কাগজে প্রতিষ্ঠিত নয়, এটি তাদের নৈতিক এবং রাজনৈতিক অঙ্গীকার, যার মাধ্যমেই তারা ভোটারদের কাছে পৌঁছাবেন এবং আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল নিশ্চিত হবে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে আইন শৃঙ্খলা সহ যাবতীয় নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে তার একজন সদস্য হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি। ভিজিলেন্স টিমের মূল কার্যক্রমগুলো হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার আইনি শাসন নিশ্চিত করা এবং নির্বাচনের আচরণ বিধি কঠোরভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা পরিদর্শন করা এবং যে কোনো রকমের প্রলোভন বা সহিংসতা প্রতিরোধে সচেষ্ট থাকা। আমরা
সকলে একটি দলবদ্ধ টিম হিসেবে কাজ করছি, সকলের সাথে সমন্বয় করে। আমাদের আশা থাকবে আমাদের যে নির্বাচনী প্রার্থী যারা আছেন, সমর্থক যারা আছেন, ভোটার যারা আছেন, সকলেই নির্বাচনী আচরণবিধি অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করবেন। অনলাইন বা অফলাইনে কারো প্রতি কেউ বেরূপ কোনো প্রতিক্রিয়া বা কুৎসা রটানো বা এগুলা করবেন না। এগুলো আমাদের আচরণ বিধিমালায় যেমন আছে, তেমনি আমাদের সামাজিক শিষ্টাচারের অংশ। আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ফলে অনেকে এআই জেনারেটেড বিভিন্ন ছবি, ক্যাপশন তৈরি করে অপপ্রচার চালিয়ে থাকেন। এগুলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বোপরি আমাদের যে আচরণ বিধিমালা, এটা আসলে এখন সকল প্রার্থী এবং সমর্থক সকলেরই জানা। আর সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তাহলে আমরা মনে করি আমরা অত্যন্ত ইতিহাসের একটি অন্যতম গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো এবং একটি নতুন বাংলাদেশ, আগামী নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নির্বাচনী আচরণবিধি বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন জনাব ইশতিয়াক মজনুন ইশতি, সহকারী কমিশনার ভূমি এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমি তাকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে শেরপুর 1 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সভাপতিত্ব এবং আজকের ওনার সার্বিক আয়োজনের এই অনুষ্ঠানে ভিজিলেন্স টিমের সদস্যবৃন্দ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, তাদের সমর্থকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ সহ সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এবারের জাতীয় সংসদ নির্বাচনকে আনন্দমুখর ও সফল করার জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণ বিধিমালা মেনে চলা প্রতিটি প্রার্থীর দায়িত্ব ও কর্তব্য। আচরণ বিধি সম্পর্কে ইতিপূর্বে প্রার্থীদের উদ্দেশ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই আয়োজনে আচরণবিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, এই আসনে একজন ম্যাজিস্ট্রেট হিসেবে সকলকে পুনরায় আচরণবিধি সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে আমি একটি সংক্ষিপ্ত আকারে আচরণবিধির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করছি। আচরণবিধি বিভিন্ন দিক বোঝার সুবিধার্থে আমি খণ্ড খণ্ড আকারে প্রতিটি অংশ আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে যে ধারাগুলো আছে সেখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে যাচ্ছি। কোনো প্রকার চাঁদা, অনুদান, উপহার বা এ ধরনের কোনো অঙ্গীকার দেওয়া যাবে না, এটা স্পষ্টভাবে উল্লেখ করা আছে 4-1 ধারায়। এছাড়া কোনো প্রতিষ্ঠান, সমিতি বা সংগঠন হতে সংবর্ধনা গ্রহণ করা যাবে না। প্রকল্পের অনুমোদন ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না। সরকারি ডাক বাংলো, রেস্ট হাউস, সার্কিট হাউস, সরকারি কার্যালয় ব্যবহার বা প্রচারের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। সরকারি বিভিন্ন কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণ, সরকারি কর্মচারী বা কর্মকর্তাকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না। এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম এগুলো সবই হচ্ছে প্রার্থী বা প্রার্থীর যে কোনো সমর্থনে কেউ করতে পারবে না। এখন যেটা বলতে যাচ্ছি সেটা শুধুমাত্র প্রার্থীদের জন্যই, তাই প্রার্থীদের অনুরোধ করবো একটু এই বিষয়ে খেয়াল রাখার জন্য। কোন প্রার্থী সংশ্লিষ্ট কোনো নির্বাচনী এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা সদস্য নির্বাচিত হয়ে থাকলে প্রচারণার পূর্বেই উক্ত পদ থেকে পদত্যাগ করতে হবে। এটা ছিল প্রার্থীদের উদ্দেশ্যে। এবার আমি দলীয় সিদ্ধান্তের ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। প্রতিটি ইউনিয়ন বা পৌরসভায় একটি করে এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে একটি করে, অর্থাৎ 1-এর অধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না। বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে বলি। আমাদের সদর উপজেলার ক্ষেত্রে 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে, সুতরাং এখানে মোট 15টি ক্যাম্প স্থাপন করা যাবে। 14টি ইউনিয়নে 14টি এবং একটি পৌরসভায় একটি, মোট 15টি। আর সামগ্রিক নির্বাচনী এলাকায় সামগ্রিকভাবে একটি কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে। ক্যাম্প থেকে কোনো ধরনের কোমল পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না। এই ক্যাম্প সম্পর্কে আমি বিভিন্ন জায়গায় দেখছি যে এখন অলরেডি আমরা যখন আচরণবিধির মোবাইল কোডে বের হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এই বিষয়টা আমি পুনরায় পরবর্তী আলোকপাত করব যে কেন এটা একটার বেশি করা যাবে না। এবার আসি জনসভা বা মিছিল। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আয়োজন থেকে থাকে সাধারণত। তো এজন্য এই বিষয়টি সবাইকে একটু সতর্কতার সঙ্গে সচেতনভাবে আয়োজন করতে হবে। প্রথমে উল্লেখ করতে যাচ্ছি 6-1 ধারা যেটা উল্লেখ করা আছে, 6 ক-তে উল্লেখ করা আছে, প্রচারণার ক্ষেত্রে কাউকে বাধা প্রদান বা ভীতি প্রদান সঞ্চার করা যাবে না। 6 খ-তে উল্লেখ করা আছে, কর্তৃপক্ষের নিকট নির্বাচনী প্রচারণা সম্পর্কে পূর্বেই কর্মসূচি প্রদান করতে হবে। 6 গ-তে উল্লেখ করা আছে, জনসভার অনুমতি গ্রহণের লিখিত কপি স্থানীয় নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। 6 খ-তে উল্লেখ করা আছে, জনসভার স্থান ও সময় সম্পর্কে 24 ঘন্টা পূর্বেই পুলিশকে জানাতে হবে। 6 ও-তে উল্লেখ করা আছে, জনগণের চলাচলে বিঘ্ন প্রদান করে এরকম জায়গায় সভা সমাবেশ আয়োজন করা যাবে না। যেখানে জনগণ চলাচল করে, অর্থাৎ রাস্তাঘাট বা বাজার এলাকা বা যেখানে সাধারণত মানুষের চলাচল থাকে, এরকম কোন জায়গায় বিঘ্ন করে কোন ধরনের আয়োজন করা যাবে না। আবার যদি কেউ বাধা প্রদান করে, অর্থাৎ আপনার নিজস্ব কোনো আয়োজনে যদি অন্য কেউ বাধা প্রদান করে, তাহলে আইনকেও নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সেক্ষেত্রে পুলিশকে অবশ্যই অবহিত করতে হবে। 9 ধারার ক-তে উল্লেখ করা আছে, বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল দ্বারা মিছিল বা শোডাউন করা যাবে না। আমরা ইতোপূর্বে বিভিন্ন সময় দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শোডাউন করা হয়, এটা কোনোভাবে করা যাবে না। মশাল মিছিল করা যাবে না। ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করে প্রচারণা বা ভোট গ্রহণের উদ্দেশ্যে কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রচারণার প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। গেট বা তোরণ নির্মাণ করা যাবে না। প্রতিটি ধারায় খুবই স্পষ্টভাবে উল্লেখ করা আছে, বিধিনিষেধগুলো মেনে চলা আমাদের সকলের দায়িত্ব। তাই আমি বারবার বলছি, অনুরোধ করছি যেন এই বিষয়গুলোতে খেয়াল রাখা হয়। 13 খ ধারায় উল্লেখ করা আছে প্যান্ডেল সম্পর্কে। 400 বর্গ ফুটের অধিক স্থান নিয়ে প্যান্ডেল করা যাবে না। অর্থাৎ 20x20 যদি হয় তাহলে 400 হয়। এর কম যদি হয়, অর্থাৎ যদি 18x18 হয় বা 19x19 হয় বা 15x15 হয়, অর্থাৎ এর থেকে ছোট আয়তন হলে কোনো সমস্যা নেই। তবে কোনোভাবে আয়তন যেন 20x20 বা 400 বর্গ ফুটের বেশি না হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না, অর্থাৎ লাল, নীল, হলুদ বিভিন্ন ধরনের কালারিং করে যেসব লাইটিং হয় সেগুলো করা যাবে না। তবে আলোক স্বল্পতা থাকলে বা আলোক স্বল্পতা দূর করার জন্য যদি টিউব লাইট বা সাদা লাইট ব্যবহার করা হয়, সেখানে কোনো বিধিনিষেধ নেই। ব্যক্তিগত কুৎসা রটনা, অশালীন বা সাম্প্রদায়িকতা কে আঘাত করে কোনো বক্তব্য প্রদান করা যাবে না। মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জা, অর্থাৎ যাবতীয় যে কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। এ বিষয়ে সকলকে আবারও দৃষ্টিপাত করতে বলছি, অনুরোধ করছি। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। একযোগে 3টির বেশি মাইক ব্যবহার করা যাবে না। বিভিন্ন জায়গায় আপনাদের জনসভা থাকবে, বিভিন্ন ধরনের যেহেতু পাবলিক এঙ্গেজমেন্ট থাকবে, তাই সকলকে আমি অনুরোধ করছি যে 3টির বেশি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করবেন না। মাইকের ব্যবহারের ব্যাপারে একটি সময়ের একটি বাইন্ডিংস আছে, দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে আপনারা এটা ব্যবহার করতে পারবেন।
সকলকে ধৈর্য ধরে বসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম, মাইক ব্যবহারের বেলায় একটি স্পষ্ট নির্দেশনা আছে যে 3টির বেশি মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না, এবং সেটার সময়টা বেঁধে দেওয়া আছে যে মাইক ব্যবহারের সময় হচ্ছে দুপুর 2টা থেকে রাত 8টা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দুপুর 2টার আগেও কেউ কেউ প্রচারণার জন্য মাইক ব্যবহার করছেন, আবার রাত 8টার পরেও ক্ষেত্র বিশেষে মাইক চালু আছে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। এটা যেন না হয় এই বিষয়ে সকলকে একটু সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আবার মাইক ব্যবহারের ক্ষেত্রে যেন শব্দ দূষণ না হয়, এজন্য 60 ডেসিবেল অর্থাৎ 60 ডেসিবেলের মধ্যে যে শব্দের মাত্রা সেটাকে মানে সীমিত রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে। তাই এই বিষয়ে একটু সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আসছি প্রচারণা সামগ্রীর ব্যাপারে। আমরা দেখে থাকি নির্বাচনের সময় বিভিন্ন ধরনের প্রচারণা সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে, যেমন বিলবোর্ড, লিফলেট, ছবি, পোস্টার, ব্যানার। তো আপনারা কি জানেন এবার কি পোস্টার ব্যবহার করা যাবে? ধন্যবাদ। পোস্টার ব্যবহার করা যাবে না, এই বিষয়ে স্পষ্টভাবে বলা আছে। বিলবোর্ড ব্যবহার করা যাবে, বিলবোর্ড রঙিন হতে পারবে, অর্থাৎ রঙিন বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে সেটার একটি আকার দেওয়া আছে, অনধিক 16 ফুট বাই 9 ফুট, অর্থাৎ 9 বাই 16 ফুটের বেশি করা যাবে না। নির্বাচনী এলাকায় 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না, এটাও স্পষ্টভাবে উল্লেখ করা আছে। লিফলেটের সাইজ হবে সর্বোচ্চ A4 সাইজের। ফেস্টুন 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাদা কালো হতে হবে। ছবির ব্যাপারে বলা আছে, ছবিটি হতে হবে 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার, অর্থাৎ 60 বাই 45 সেন্টিমিটার, এর বেশি হবে না। প্রতীকের যে ছবি, সেই ছবির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোভাবেই 3 মিটারের বেশি হবে না। আমরা যে আজকে কয়েকদিন আগে আমরা দেখেছি যে আমাদের সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, সবার জন্য প্রতীক বরাদ্দ হয়েছে। সেই প্রতীকের যে আকার, সেটা ব্যাপারে স্পষ্টভাবে বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কোনোটাই 3 মিটারের বেশি হওয়া যাবে না। এই যে প্রচারণা সামগ্রীগুলো আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং তারিখ থাকতে হবে, আবশ্যিকভাবে থাকতে হবে। অন্য প্রার্থীর ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের উপর লাগানো যাবে না। নিজের এবং দলীয় প্রধান ব্যতীত অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না, এবং সেই ছবিটা হতে হবে A4 সাইজের স্বাভাবিক, মানে পোর্ট্রেট ছবি। এখানে কোনো ধরনের অন্য কোনো অঙ্গভঙ্গিগত অবস্থা কোনো ছবি ব্যবহার করা যাবে না। এখানে প্রচারণা সামগ্রীর ব্যাপারে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন দেওয়াল লিখন করা যাবে না। এখন দেওয়াল বলতে আমরা কি বুঝি? যেটা হচ্ছে ওয়াল, তাই না? কিন্তু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু দেওয়ালের সংজ্ঞা দেওয়া আছে। 2 ধারার গতে দেওয়াল অর্থ হিসেবে বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র, শিল্প কারখানা, দোকান বা অন্য কোনো স্থাপনা, কাঁচা বা পাকা যাই হোক না কেন, তার বাইরে বা ভেতরের দেওয়াল বা বেড়া বা তাদের সীমানা নির্ধারণকারী দেওয়াল বা বেড়া, এবং এখান থেকে বাকি অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল রাখবেন। বৃক্ষ, বিদ্যুৎ লাইনের খুঁটি, খাম্বা, সড়ক দ্বীপ অর্থাৎ রাস্তার উপরিভাগ, সড়ক বিভাজক, ব্রিজ, কালভার্ট, সড়কের উপরিভাগ ও বাড়ির ছাদ এর অন্তর্ভুক্ত হবে। আমার কথা কি আপনারা শুনতে পেয়েছেন ভালো মতো? এগুলো অবশ্যই দেওয়াল হিসেবে এখানে কাউন্ট হবে বা ধরা হচ্ছে, ধর্তব্যের মধ্যে পড়ছে। সুতরাং এই বিষয়টাও খেয়াল করতে হবে। শুধু ওয়ালকে আমরা এখানে দেওয়াল বলছি না, আরো বেশ কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। যেই বস্তু বা যেই গাছ, বৃক্ষ, কালভার্ট, ব্রিজ যাই বলা আছে এখানে যে পয়েন্টগুলো, এই বিষয়টাতে খেয়াল রাখবেন। এগুলোতে কোনোভাবেই প্রচারণা হিসেবে সামগ্রী হিসেবে ব্যবহার করা যাবে না। অপচনশীল দ্রব্য যেমন রেজিন বা র্যাক্সিন বা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পলিথিন, প্লাস্টিক সংবলিত প্রচারপত্র, এগুলো ব্যবহার করা যাবে না। অন্যের প্রচার সামগ্রীর ব্যাপারে আগে বলেছি, এগুলো কোনোভাবে ক্ষয়ক্ষতি করা যাবে না। এবার আসছি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই অংশটুকু এবারের আচরণ বিধিমালার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কম বেশি অ্যাক্টিভ থাকেন, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ব্যাপারেও কিছু সচেতনতা আছে। সেই বিষয়টা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম, আইডি, ইমেইল শনাক্তকারী তথ্য রিটার্নিং অফিসার নিকট জমা দিতে হবে। অর্থাৎ যে আইডি থেকে
প্রচারণা চালানো হচ্ছে সেই আইডি সম্পর্কিত তথ্য, নাম, আইডি, ইমেইল এবং শনাক্তকারী অন্যান্য তথ্য রিটার্নিং অফিসারের নিকট জমা প্রদান করতে হবে। অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না। সত্যতা যাচাই ব্যতি রেখে নির্বাচন সংক্রান্ত কোনো কন্টেন্ট শেয়ার বা প্রকাশ করা যাবে না। যেহেতু এখন বর্তমানে এআই এর যুগ, অনেকে এআই এর ব্যবহার করে থাকেন, এটার ব্যাপারে স্পষ্টভাবে এই ধারাগুলো উল্লেখ করা আছে। এবার আসছি ভোটের দিন বা এর আগে পরের গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আছে, এটা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমি স্পষ্টভাবে আরেকবার উল্লেখ করছি, আপনারা একটু এই বিষয়ে খেয়াল রাখবেন। ভোট কেন্দ্রে নির্ধারিত চৌহদ্দির ভিতরে বা বাইরে নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ মোটরসাইকেল বা কোনো যান্ত্রিক বাহন চালাতে পারবেন না। নির্বাচনী যে চৌহদ্দি থাকবে সেটার ভেতরে বা বাইরে নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ মোটরসাইকেল বা কোনো যান্ত্রিক বাহন ব্যবহার করতে পারবেন না। চৌহদ্দির ভেতরে অস্ত্র, লাঠি, দেশীয় অস্ত্র, ধারালো বা ভোঁতা অস্ত্র বা কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে না। ভোট কেন্দ্র গ্রহণের 48 ঘন্টা পূর্বে প্রচারণা সমাপ্ত করতে হবে। এক্ষেত্রে সবার বোঝার সুবিধার্থে আমি একদম সময় উল্লেখ করে বলছি। আমরা সবাই জানি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং তার 48 ঘন্টা পূর্বে 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, সুতরাং 10 ফেব্রুয়ারি সকাল 30 ঘটিকার পূর্ব পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তারপর থেকে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। ভোট গ্রহণ সমাপ্তির পর 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে 4:30 পর্যন্ত, 14 ফেব্রুয়ারি 4:30 এর মধ্যে নির্বাচনের প্রচারণা সামগ্রী অপসারণ করতে হবে। আমাদের সচেতন নাগরিক হিসেবে এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাই আমি সকলের প্রতি অনুরোধ করব, শেরপুর জেলাটা আমাদের সকলের, আপনাদের সকলের, এটাকে কোনোভাবেই অপরিচ্ছন্ন করবেন না। এই নির্বাচনী সামগ্রীগুলো, প্রচারণা সামগ্রীগুলো অবশ্যই আপনারা সময় মতো সরিয়ে নেবেন। ভোট কেন্দ্রের ভেতরে কর্মীগণ ভোট প্রদানের উদ্দেশ্য ব্যতীত ঘোরাঘুরি সম্পূর্ণ নিষেধ। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রচারণামূলক বক্তব্য বা প্রতীক সংবলিত শার্ট, জ্যাকেট, ফতুয়া পরে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। ইতোমধ্যে আমরা এই সংক্রান্ত একটি সচেতনতামূলক ভিডিও আমরা দেখেছি, যেখানে এই বিষয়টিকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি পুনরায় আমি এখানে ধারাটি আলোকপাত করলাম যাতে করে সবাই আবার ভালো মতো জানতে পারেন। ভোটার স্লিপ, ভোটের দিন ভোটার স্লিপ প্রদান করা হয়ে থাকে। 8 ক ধারায় বলা আছে 400 গজের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। সাধারণত ভোট কেন্দ্রে যে চৌহদ্দি সেটা এরকমই হয়ে থাকে, তবে স্পষ্টভাবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করা আছে, তাই আমি উল্লেখ করে বলছি 400 গজের মধ্যে কোনো ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। 8 খ ধারায় উল্লেখ করা আছে ভোটার স্লিপের আকার সম্পর্কে 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার, 12 বাই 8 সেন্টিমিটারের অধিক করা যাবে না এবং এতে প্রার্থীর নাম, প্রতীক, ভোটের প্রার্থনা সংবলিত কিছু থাকবে না। মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং তারিখ থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেমনটা আমি আগে বিলবোর্ড বা ব্যানার ফেস্টুনের বেলায় উল্লেখ করেছিলাম। এতক্ষণ আমি যা যা বললাম এটা হচ্ছে আমাদের আচরণবিধির বিভিন্ন অংশ উল্লেখ করার চেষ্টা করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ প্রার্থী, দল, সমর্থক গোষ্ঠী সকলের জন্য পালনীয় বিষয় এবং কি কি তাদেরকে খেয়াল রাখতে হবে, কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে বেশি সচেতন হতে হবে, কোনটা করা যাবে না। এখন যদি আমি পুরো বিষয়টাকে একটু সারসংক্ষেপ করার চেষ্টা করি, তাহলে 3টা বিষয় আমি প্রার্থীদের কাছে অনুরোধ করব আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। প্রথমে যেটা আমি আগে উল্লেখ করছিলাম ক্যাম্পের কথা, যে ক্যাম্পের তালিকা দিতে হবে। ইউনিয়ন পর্যায়ে বা পৌরসভা পর্যায়ে কোথায় আপনারা ক্যাম্প স্থাপন করছেন সেই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বুঝতে পারবো যে এই কোন নির্দিষ্ট ক্যাম্প আপনাদের অ্যাকচুয়ালি নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার হচ্ছে। তার বাইরে অন্য কেউ যদি কোথাও কোনো ধরনের কোনো ক্যাম্প স্থাপন করে সেটা গ্রহণযোগ্য হবে না। এজেন্টের নাম, এজেন্ট হিসেবে আমাদের একটু নাম দিতে হবে, বা এজেন্ট যদি প্রার্থী নিজে হয়ে থাকেন সেটা একটু কনফার্ম করতে হবে যে এটা
আমাদের কাছে যেন তথ্যটা সঠিকভাবে আসে, তার নাম, মোবাইল নাম্বার, যে কোনো প্রয়োজনে যেন আমরা যোগাযোগ করতে পারি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাটা একটু আগে যেটা বললাম, যে যে আইডিটা ব্যবহার করা হচ্ছে, যে আইডি ব্যবহার করা হোক, সেই আইডির তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। আমাদের বলতে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা বরাবর দিতে হবে। সেটা পেয়ে গেলে আমরা তখন যে কোনো বিষয়ে সঠিক তথ্যটা সহজে অনুধাবন করতে পারবো। পরিশেষে সকলের কাছে আমার একটি ঐকান্তিক অনুরোধ থাকবে, আসুন সকলে মিলে শেরপুরের জনগণকে একটি সুন্দর, নিরপেক্ষ, নিরাপদ ও আনন্দমুখর নির্বাচন উপহার দিই। ধন্যবাদ। আসুন আমরা সকলে নির্বাচনী আচরণবিধি মেনে চলি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকের এই ইশতেহার পাঠ অনুষ্ঠানটি 2টি পর্বে সাজিয়েছিলাম। আমাদের প্রথম পর্ব, উদ্বোধনী পর্ব শেষ হলো। এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ পর্ব, দ্বিতীয় পর্ব। আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা যাদের নাম, প্রার্থীদের যাদের আহ্বান জানাবো, তাদের নামের আদ্য অক্ষর অনুযায়ী এখানে সাজানো হয়েছে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী। প্রথমে নির্বাচনী ইশতেহার পাঠ করবেন শেরপুর সদর আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব ইলিয়াস উদ্দিন, কাপ্রিস মার্কা। আমি তাকে নির্বাচনী ইশতেহার পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। ইদার জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026 নির্বাচনী এলাকা 143 শেরপুর 1, শেরপুর সদর, শেরপুর। ইশতেহার পাঠ অনুষ্ঠানে সম্মানিত সহকারী রিটার্নিং অফিসার, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপস্থিত বিভিন্ন স্তরের সরকারি জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধিবৃন্দ, পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রার্থীবর্গ, আসসালামু আলাইকুম। সম্মানিত সম্মুখে ভোটার ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা, আমি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান। আমি একটা ইউনিয়নে 6 বার নির্বাচিত চেয়ারম্যান। আমি 35 বছর একটা ইউনিয়নে আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব পালন করছি। আমি শেরপুর সদর উপজেলায় জনগণের ভোটে নির্বাচিত সদর উপজেলার চেয়ারম্যান। আমি জাতীয় সংসদ নির্বাচন করছি 3 বার। আওয়ামী লীগ সরকারে আমলে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট ছিনতাইয়ের মাধ্যমে দিনের ভোট আইতে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে পারিনি। আমি একটা দল করতাম। এই শেরপুরের মাটি, শেরপুরের মানুষ জানতো জাতীয় পার্টি করি। জাতীয় পার্টির আদর্শ হুসেন মোহাম্মদ এরশাদ মৃত্যুর পরে আদর্শ নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি সেখান থেকে পদত্যাগ করে চলে আসছি। আমি আজকে স্বতন্ত্র প্রার্থী। জনগণের রায় নেওয়ার জন্য আমি জনগণের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহু পরীক্ষা প্রশাসনিকভাবে আমারকে শেরপুর জেলার রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করছিল। আমি ইনখালাবি। যাই হোক, নির্বাচন অফিসে গেছি ঢাকা,
আপিল করছি, ওখানেও আমার বাতিল করছে। হাইকোর্ট আমাকে আমার নমিনেশন পেপার বৈধ করছে। বহু লেটে আপনাদের কাছে আসছি। যুদ্ধ করছি আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমি। এই শেরপুরে আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, ওই আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে নাই, মাইর খাইছি, রক্ত মাথার থেকে ঝরছে, জেলখানায় গেছি। সেই আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ ইলিয়াস চেয়ারম্যান করছে। আজকে আমার শেরপুর সদরে প্রার্থী, বিএনপির প্রার্থী আমার নাতনি প্রিয়াঙ্কা, জামাতে ইসলামের প্রার্থী আমার ভাইস্তে আসাদুল, স্বতন্ত্র প্রার্থী আমার ভাইস্তে মাসুদ, জাতীয় পার্টি কলঙ্ক আজকে মঞ্চে বসে আছে প্রতিনিধি হিসেবে। সেই যে জাতীয় পার্টি আজকে বিলীন হয়ে গেছে শেরপুর থেকে, সেই জাতীয় পার্টির প্রার্থী প্রতিনিধি এখানে আছে। যাই হোক, আপনারা জানেন আমি ইলিয়াস চেয়ারম্যান এই শেরপুরকে যদি নির্বাচিত হতে পারি, এখানে দুর্নীতি মুক্ত করার আমার ইচ্ছা। দুর্নীতি রাখবো না। আমি যদি নির্বাচিত হতে পারি, শেরপুরের চাঁদাবাজি বন্ধ করব। আপনারা জানেন ইলিয়াস চেয়ারম্যান যা বলে তা করে। আজকে শেরপুরবাসীর কাছে আমার আহ্বান, একটি লোক, আমি 40 বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছি, একটা লোক যদি বলতে পারেন ইলিয়াস চেয়ারম্যান 5টা টাকা চাঁদা নিচ্ছে, রাজনীতি আমি করব না, আর আমার দুঃখের বিষয় আজকে যারা প্রতিবাদ করছে তারা নাই। আজকে যারা জোর করে এমপি হয়েছে, যারা জোর করে জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছে, তারা আজকে দেশে নাই। আমরা ইনশাল্লাহ ঠিকই আছি। আজকে নির্বাচন 12 তারিখে জনগণ রায় দিবে, গণভোট, হায়ে ভোট দিবে। আর এর জন্য আপনাদের আহ্বান করছি। আমি আমার সম্বন্ধে কিছু বললাম, বিবেচনা আপনারা করবেন, বিবেক দিয়ে আপনারা, বিবেকের কাছে ইনশাল্লাহ। কিংবা আমি পরীক্ষিত লোক, আমি পরীক্ষা পাশ করে আইছি, পরীক্ষায় কোনোদিন ফেল করি নাই। জেলখানায় বন্দি করে রাখছে ওই আওয়ামী লীগ সরকার, আমি জেলখানা থেকে নির্বাচিত হয়েছি। ভাইয়ের আমার, আপনারা আমাকে ভোট দিয়েছেন, বিবেচনা করবেন, বিভাগকে প্রশ্ন করবেন যে এই শেরপুর আজকে দুর্নীতি মুক্ত কার মাধ্যমে হবে। বারবার এখান থেকে বলতেছে, কিছু পিছনে থেকে বলতেছে ব্যানার গুলি নামায় রাখেন, ব্যানারে মুখ দেখা যায় না। আপনাদের এত ইচ্ছাকে ব্যানার তো বাইরে ব্যবহার করবেন। নির্বাচনের শৃঙ্খলা এখানেই তো ভঙ্গ করতেছেন, প্রশাসন দেখতেছে না। কাজেই সবকিছু শৃঙ্খলা মোতাবেক প্রশাসনের নিয়ম কানুন আইন মেনে চলবেন। আমি যদি আল্লাহ রহমত 12 তারিখ পর্যন্ত নির্বাচনে থাকি, আমি প্রশাসনের কাছে আহ্বান করব, একটা ত্রুটি যদি আমার পান, আইনগতভাবে ব্যবস্থা নেবেন। সবারই এক সমান আপনারা দেখবেন। আপনারা যদি আজকে দেখেন যে না, সরকারি দল আগামীতে সরকার কে গঠন করবে তাকে প্রায়োরিটি দিবে, এটা হবে না, এটা হতে পারে না। আজকে সকলের বেলায় আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন। আমি আশা করি ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন থেকে যে আইন কানুন, যে সার্কুলার দিছে, আশা করি আজকে রিটার্নিং অফিসার, শেরপুরের সহকারী রিটার্নিং অফিসার, তার
লোকজন নিয়ে ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচন সুষ্ঠু হবে, এটা আমরা আশা করি। আমি আহ্বান করি, আমি একটাই কথা বলি, আমি তো পরীক্ষা দিছি, আমি নকল করে তো পাশ করিনি। আমি নকল করে পারি, একবার না 6 বার একটা ইউনিয়নের চেয়ারম্যান, শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে আমি সরকারের সনদ পাইছি। শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যানের আমি সনদ পাইছি। আজকে আপনারাই তো আমাকে ভোট দিচ্ছেন, আপনাদের ভোটেই তো আমি নির্বাচিত। আজকে যারা প্রার্থী তারা কি করবে না করবে এটা নির্বাচিত হওয়ার পরে, কিন্তু আমি নির্বাচিত হয়েছি। আমি আওয়ামী লীগের সঙ্গে কন্টেস্ট করে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। আমি 86,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ সরকারকে, তখন সরকার কেবল দায়িত্বে আছে, তার প্রার্থী আমার কাছে ফেল করছে। আজকে দুঃখের বিষয়, আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যাই হোক, আপনারা বিবেচনা করবেন। ইনশাল্লাহ শেরপুরকে আমি যদি নির্বাচিত হতে পারি, আপনারা জানেন, মিডিয়া ভাইয়েরা জানে, সাংবাদিক ভাইয়েরা জানে, আমি দুর্নীতি মুক্ত করব ইনশাল্লাহ। আমি দুর্নীতি মুক্ত করব, আমি সন্ত্রাস মুক্ত করব, আমি চাঁদাবাজি বন্ধ করব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে। আমি আহ্বান করছি, আপনারা আপনাদের বিভাগের উপরে আমি রেখে আপনারা ভোট কারে দিবেন বিবেচনা করে দিবেন। ভোট তো দিবেনই, খালি হিও করলেই তো হবে না, খালি হিও করে টান দিলেই তো হবে না। হিও তো এক সময় করছে আওয়ামী লীগ, সেই হিও তো আজকে নাই। কাজেই বিবেচনা করবেন, বিভাগকে প্রশ্ন করবেন, কইরা ভোট দিবেন। আপনারা ভোটার আপনাদের কাছে, ভোটের চাবি আপনাদের কাছে। আগামী 12 তারিখে নির্বাচনে আপনারাই প্রতিনিধি নির্বাচিত করবেন। আর আপনাদের মধ্যে যদি ভুল হয় তাহলে তো সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। আপনারা যদি খালি আপনার প্রার্থীকেই বিবেচনা করেন তাহলে হয় না, সার্বিকভাবে দেবেন। আমরা 6 জন প্রার্থী আছি, বিবেককে আপনারা প্রশ্ন করবেন কারে ভোট দেওয়া যায়। আমি আহ্বান করব, আপনারা ইনশাল্লাহ সঠিক যে শেরপুরে দায়িত্ব পালন করবে জনগণের। আমি নির্বাচিত হলে আমাদের শেরপুরের 34,000 ঘনফুট শেরপুর ব্রহ্মপুত্র নদীর ভাত, ওই ইসলামপুর থেকে জামালপুর নান্দিনা পর্যন্ত যে ভাত, এ বাদে ব্রহ্মপুত্র নদীর মাটি উত্তোলন করে একটা ভাত এবং কাম রাস্তা আমার মনের ইচ্ছা। আজকে শেরপুরের যে কাজগুলি হয় নাই, সেই কাজগুলি করার আজকে একটি দল ক্ষমতায় থেকে যত সরকারি অফিস আদালত সব পূব দিয়ে গেছে গা, সব পূর্ব পাশে গেছে। একটা লোক কথা কইয়াছিল না, সে এক ইলিয়া চেয়ারম্যান ছাড়া আর জায়গা নাই। দক্ষিণে পশ্চিমে উত্তরে জায়গা নাই শেরপুর শহরে, সেখানে কোন সরকারি প্রতিষ্ঠান নাই। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ এই শহরের চতুর্পাশে সরকারি প্রতিষ্ঠান করার আমার ইচ্ছা। আমি মানুষের মনের ইনশাল্লাহ বাইরে যেতে চাই না। মানুষ কি চায়, শেরপুরের মানুষ কি চায়, সেই ব্যাপারেই আমি কাজ করব। আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না, একটাই বলছি, আমি পরীক্ষিত লোক, আমি পরীক্ষা দিয়ে আসছি। আমি পরীক্ষা ছাড়া আসিনি আপনাদের কাছে, কিংবা আমরা ধরে ভোটেই আমি পরীক্ষিত হয়েছি। খালি সীমাবদ্ধ একটা ইউনিয়নে 6 বার চেয়ারম্যান হয়েছি তা না, শেরপুর সদর এই এক আসনে 143-এর সারা এই এলাকার ভোট জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে উপজেলা চেয়ারম্যান। জানেন, দাঁড়ান, একটা লোক দাঁড়ান, আমি অপমান হব না,
রিলিয়া চেয়ারম্যান 5টা টাকা চাঁদা চাইছে। দাঁড়ান, জুতা আমার গালে মারেন ভাইরা আমার, সেই পরীক্ষিত লোকগুলিরই আপনারা বাছাই করবেন। কাজে আমি আপনাদের কাছে আহ্বান রেখে যাই, আসলে আমি অসুস্থ, দীর্ঘ 1 বছর ধরে আমি অসুস্থ। এই 2025 সালে আমি 3টে রিং পড়ছি। আজকে আসলে ব্যথায় কখন যে কি হয়ে যায়, তারপরেও জনগণের সেবা করার জন্য, জনগণের সঙ্গে থাকার জন্য মন চায়, এই জন্য প্রার্থী হয়েছি। আমি ব্যাংকক গেছি, সিঙ্গাপুর গেছি, আমি ইন্ডিয়া গেছি, চিকিৎসা করে আসছি আপনাদের মাঝে। এখনো আমি ব্যথা নিয়ে আপনাদের সম্মুখে আসছি। 12 তারিখে নির্বাচনে ভোট পাওয়ার আশায় আপনারা আমাকে, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার মার্কা হইল কাপ পিরিস। মেহেরবানি করে যদি আমি কোনো প্রতিবাদ করবো না, কোনো ঝগড়া করবো না, কোনো জোর করবো না, কোনো প্রেশার দিব না, আপনাদের বিবেকের উপরে আপনারা ভোট দিবেন, এর আহ্বান রাখছি। সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। আজকে মিডিয়া যারা আছে তাদের কাছে নিরপেক্ষ তথ্য যেন প্রকাশ হয়। আজকে প্রশাসনের কাছে আমার আহ্বান থাকবো, সবার বেলায় যদি এক নজর না দেখা হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। কাজে আমি আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে শেরপুর সদরের ইনশাল্লাহ আমরা যারা প্রার্থী আছি স্ব দায়িত্বে আমরা আশা করি আমাদের লোকজনকে আমরা নিয়ন্ত্রণে রাখব। আজকে যাতে নিয়ন্ত্রণ থাকে, উচ্ছৃঙ্খল কোনো ঘটনা না ঘটে, সেই আহ্বান রেখে সকলের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের এ পর্যায়ে জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন, পাঠ করলেন। অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে নির্বাচনী ইশতেহার পাঠ করবেন জনাব মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি, উনি অনুপস্থিত। তার প্রতিনিধি জনাব SM আশরাফ, তাকে নির্বাচনী ইশতেহার পাঠ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 73 জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শেরপুর সদর শেরপুর নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের সম্মানিত সহকারী রিটার্নিং অফিসার, উপস্থিত সম্মানিত বিভিন্ন দলের প্রার্থীবৃন্দ এবং স্বতন্ত্র প্রার্থীবৃন্দ এবং আমার সামনে বসা বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকবৃন্দ এবং সাধারণ ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমার দল জাতীয় পার্টি এই শেরপুর সদর 1 আসনের জাতীয় পার্টির প্রার্থী জনাব মাহমুদুল হক মনি, তার প্রতীক নাঙ্গল। আমি তার পক্ষে তার অনুপস্থিতিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে 2 কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আসলে দীর্ঘদিন পরে বলতে আমি ব্যাখ্যায় যাব না, যে সর্বদলের প্রতিনিধি নিয়ে সরকার এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। তার জন্য আমি প্রথমে আমার দলের পক্ষ থেকে, মনিরায়ের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সবাই জানি যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এবং যারা এই নির্বাচনী দায়িত্বে আছে এবং বিভিন্ন প্রশাসনের লোকজন যারা আছে, সকলে আপনারা অবগত আছি এই নির্বাচনী আচরণ বিধি নিয়ে
একাধিকবার বৈঠক হয়েছে এবং আজকেও সেই অনুষ্ঠানের আমাদের সম্মানিত অতিথিবৃন্দেরা তারা বলেছে নির্বাচন আচরণবিধি কি করা যাবে কি করা যাবে না। আসলে একটা কথা কি, আমি ছোট্ট মানুষ, আচরণবিধি আইন সবসময় সুন্দর, কিন্তু অসুন্দর হলো আমরা সেটা প্রতিপালন করি না। আমি আশা করব এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনেক রক্তের বিনিময়ে নির্বাচন, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনেক আশার আলো জ্বালানো নির্বাচন, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষিত একটা নির্বাচন। সেই নির্বাচন যেন কোনোভাবেই ব্যাহত না হয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা শুধু আচরণ বিধি এই কাগজ কলমে লিপিবদ্ধ না রেখে মাঠ পর্যায়ে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন। আমি আমার দলের পক্ষ থেকে আমি বলে যাচ্ছি যে এই নির্বাচনী আচরণ বিধি যদি বিন্দু মাত্র লঙ্ঘন হয় তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি আরো যারা প্রার্থী আছে তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারাও এই আচরণ বিধি মেনে চলবেন, আর আপনাদের বেলাও যদি এই আচরণ বিধি ব্যতিক্রম হয় সেই ক্ষেত্রে যেন প্রশাসনের কোন রকম পক্ষপাতিত্ব না হয়। সেই লক্ষ্যে আগামী 12 তারিখে নির্বাচন, যেহেতু আজকে নির্বাচনী ইস্তাহার, অনেকে অনেক কথা বলবেন, আমরা এত কিছু বলতে চাই না, আমরা শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশের এই জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির অবদান, জাতীয় পার্টির প্রার্থীদের এবং উন্নয়নের যে অবদান, এটা আজকে যদি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলি এটা বেমানান হয়ে যাবে। আপনারা সবাই জানেন জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক সংগঠন। জাতীয় পার্টি কোনোদিন কোন রকম আইনের বিরুদ্ধে কোনো কাজ করে না। আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এই দেশে অনেক উন্নয়ন করেছি, কি করছি এ কথা বলতে গেলে কয়েকদিন লাগবে, তাও শেষ হবে না। তাই বলতে চাই, আমাদের নতুন করে পরীক্ষা দেওয়ার মতো কিছুই নাই। আমাদের পরীক্ষা একটাই, অতীতে যে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার চেয়ে আগামী দিনে যদি 12 তারিখে নির্বাচনে আমাদের প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী, নাঙ্গল প্রার্থী যদি বিজয় হয় তাহলে অতীতের চেয়ে আরো অনেক গুণে বেশি ভালো করবে, এই প্রত্যাশা আমি আপনাদেরকে দিতে পারি। সেই লক্ষ্যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা বিস্তারিত বলবো, আমরা শুধু শোনার জন্য এখানে এসেছি। সেই লক্ষ্যে আমি আবারও আমার দলের প্রতি, আমাদের প্রতীক নাঙ্গলের প্রতি, সকলের প্রতি, এবং যারা আছেন আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি সবার কাছে অনুরোধ করব, যার যার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অধিকার আছে, আমাদেরকে অন্যান্য দলের মতো সমান সুযোগ করে দিবেন, আমাদেরকে যেন অন্য চোখে না দেখা হয়। আপনারা জানেন যে আমরা আসলে আমাদেরকে অনেকে অন্য চোখে দেখে, সেটা কারণও আছে। তারপর আমি বলতে চাই, নির্বাচনের স্বার্থে, সুন্দর পরিবেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী 12 তারিখ আপনারা যে রায় আপনারা যাকেই দিবেন সেই রায় আমরা মেনে নেব, এবং তার মাধ্যমে আমরা শেরপুরবাসী একত্রিত হয়ে শেরপুর সদর 1 আসনের উন্নয়ন দেখতে চাই। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে, যারা প্রার্থী আছে তাদের সুস্বাস্থ্য কামনা করে, এখানে যারা উপস্থিত আছেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই করছি শেষ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, মাহমুদ হক মনি জিন্দাবাদ, নাঙ্গলের বিজয় হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব মাহমুদুল হক মনির প্রতিনিধি জনাব SM আশরাফ মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি তার নির্বাচনী বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, নির্বাচনী ইশতেহার পাঠের এই পর্যায়ে নির্বাচনী ইশতেহার পাঠ করবেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। আমি তাকে তার নির্বাচনী ইশতেহার পাঠ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 এই উপলক্ষে নির্বাচনী এলাকা 143 শেরপুর 1 শেরপুর সদর নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় জনাব মাহবুবা হক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেরপুর সদর, উপস্থিত সরকারের বিভিন্ন বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত নমিনিগণ, উপস্থিত আছেন জাতির বিবেক সম্মানিত সাংবাদিকগণ, শেরপুর সদর আসনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার তরুণ যুবক বন্ধুরা, সমবেত বিভিন্ন দলের সমর্থক বৃন্দ, সকলের প্রতি শুরুতেই শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বৈচিত্র্যময় একটি জেলা সদর শেরপুর, এখানকার মানুষের মধ্যে যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধন, সেই বিষয়টির একটি পূর্ণতা দেওয়ার জন্যই একটি শান্তিপূর্ণ, নান্দনিক, উৎসব মুখর নির্বাচনের প্রস্তুতি চলছে। আজকে আমি উপজেলা রিটার্নিং কর্মকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি সরকারি সিস্টেমেই এত সুন্দর একটি আয়োজন করেছেন। আর তার চেয়েও বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য আমার সামনে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং দলের সমর্থক বৃন্দ, যারা খুবই শান্তিপূর্ণভাবে এখানে এরকম গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে উপস্থিত হয়েছেন। এজন্য আবারও সবাইকে অশেষ মুবারকবাদ জানাচ্ছি। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা আমাদের সব কথা বলতে পারবো না, এই জন্য আমরা কিছু কপি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমি সেখান থেকেই কিছু মৌলিক কথাগুলো বলবো ইনশাআল্লাহ। স্বাধীনতার 54 বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি পূরণ হয়নি, সম্প্রতি জুলাইয়ের গণ অভ্যুত্থান সেই অসমাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ আপনাদের সেবক হিসেবে সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি মানবিক, আধুনিক ও আত্মনির্ভর শেরপুর সদর গড়ে তোলার স্বপ্ন দেখি। আমার লক্ষ্য হলো সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ শেরপুর সদর গড়ে তোলা, যেখানে সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। আমার লক্ষ্য 5-0 প্রকল্প বাস্তবায়ন করা, যার মাধ্যমে শেরপুর সদরকে নিরক্ষরতা, বেকারত্ব, ক্ষুধা, দারিদ্র, গৃহহীনতা ও চিকিৎসাহীনতা থেকে মুক্ত করা হবে। এই লক্ষ্য অর্জনের জন্য নিচে উল্লেখিত কার্যক্রম ও পরিকল্পনাগুলো হাতে নেওয়া হবে। 1. নিরক্ষরতা, কর্মহীনতা, ক্ষুধা, দারিদ্র, গৃহহীনতা ও চিকিৎসাহীনতা মুক্ত শেরপুর সদর। এখানে আমরা প্রত্যেকটি বিভাগের তথা 5টি যে 5-0 প্রকল্প হাতে নিয়েছি সে ব্যাপারে কিছু কথা বলা হয়েছে, আমি আর সেদিকে ব্যাখ্যায় যাচ্ছি না। 2 নম্বর পয়েন্ট, শিক্ষিত ও দক্ষ শেরপুর সদর, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। শেরপুর সদরের সাক্ষরতা হার জাতীয় গড়ের তুলনায় অনেক কম, যা অগ্রগতির বড় বাধা। তাই শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। মানসম্মত শিক্ষা, এখানে আমরা বিগত দিনেও ডিজিটালাইজেশন ছিল, বাট এটাকে স্মার্ট স্কুল সহ যা যা সুযোগ সুবিধা ছিল সেটার আধুনিকায়ন নিশ্চিত করা এবং বাস্তবায়ন করা, সেটা আমরা করতে চাই। কারিগরি শিক্ষা ও আইটি শিক্ষা, প্রত্যেকটি ইউনিয়ন একটি করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করতে চাই। এমনকি আমরা চরাঞ্চলের জন্য ভ্রাম্যমাণ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট করার পরিকল্পনা রেখেছি। 1 ফর অল প্রকল্প, প্রতি পরিবারে অন্তত একজন দক্ষ ও কর্মক্ষম সদস্য তৈরি করার জন্য পেশাগত সহায়তা ও প্রশিক্ষণ নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছি,
যাতে কোনো পরিবার কর্মসংস্থান থেকে বঞ্চিত না হন। উচ্চশিক্ষা ও প্রতিভা বিকাশ, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সহায়তা প্রদানে গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম চালু করা, এবং আমাদের কেন্দ্রীয় ইশতেহারের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে আমরা উচ্চশিক্ষার জন্য ঋণ মুক্ত কর্জে হাসানা প্রজেক্টের আওতায়, সুদ মুক্ত কর্জে হাসানা প্রজেক্টের আওতায় আমরা ঋণ প্রদান করব, এবং যারা বিদেশে যাবে এরকম 100 জন করে প্রত্যেকটি উপজেলায় আমরা তাদেরকে উচ্চশিক্ষার ব্যবস্থা করব। নারী শিক্ষা ও সচেতনতা, নারী শিক্ষা বিস্তার ও বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে, যেন মেয়েরা উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারেন এবং সামাজিকভাবে সচেতন হয়ে ওঠেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সদরে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে স্থানীয়ভাবে উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষার সুযোগ বৃদ্ধি পায়। এই উদ্যোগটি তো সবারই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এটা শুধু প্রার্থীদের না, আমার মনে হয় যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা হচ্ছে শেরপুরের আপামর মানুষের, জনগণের। আমার 3 নম্বর কৌশল, কর্মসংস্থান সমৃদ্ধ শেরপুর সদর, কর্মসংস্থান ও শিল্পায়ন। বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত তরুণদের বেকারত্ব শেরপুরের বড় সমস্যা। কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে শিল্পায়নের গুরুত্ব দেওয়া হবে। এখানে স্কিল এমপ্লয়মেন্ট এম্পাওয়ারমেন্ট এই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারে একজনকে আয়ের জন্য ব্যবস্থা তথা চাকরির ব্যবস্থা করা হবে। কৃষি প্রক্রিয়াজাতকরণ ও শিল্পায়ন, এক্ষেত্রে শেরপুর সদরে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহায়তা, আমাদের অনেকগুলো শিল্প আছে এবং অনেকগুলো শিল্প নেই, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করে প্রত্যেকটি শিল্পের আওতায় আমাদের শেরপুরকে আনা। কুটির শিল্পের পুনর্জীবন, আমাদের এই এলাকা খুবই ঐতিহ্যবাহী কিছু কুটির শিল্প আছে, সেগুলোকে নিশ্চিত করা। নতুন বিনিয়োগ ও শিল্প পার্ক, আমাদের এখানে বারবার একটা আলোচনা হয়েছে, ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর ব্যবস্থাপনা নাই এখানে, ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কে থাকেন, চাঁদাবাজি সহ এরকম কারণে আমরা এরকম একটি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে চাই এবং শিল্প পার্ক করতে চাই, যাতে দেশ বিদেশের ব্যবসায়ীরা এখানে আসতে পারেন। কৃষি ভিত্তিক বিকল্প কর্মসংস্থান, কেরিয়ার হাব, দেশে ও বিদেশে চাকরি এবং উদ্যোক্তা সংক্রান্ত তথ্য পরামর্শের জন্য আমরা কেরিয়ার হাব করব। 4, সুষ্ঠু দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের শেরপুর সদর। নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে শেরপুরের কৃষি নির্ভর জনজীবন খুবই হুমকির মধ্যে রয়েছে। এক্ষেত্রে আমরা স্থায়ী বাঁধ ও নদী শাসন, বিশেষ করে ব্রহ্মপুত্র মৃগী নদী থেকে কেন্দ্র করে বিজ্ঞানসম্মত নদী শাসন প্রকল্পের আওতায় নিয়ে আসা, আশ্রয় কেন্দ্র ও পুনর্বাসন, নদী ড্রেজিং ও পানি নিষ্কাশন, জলবায়ু সহনশীল কৃষি, দুর্যোগকালীন সেবা, সবুজায়ন ও বৃক্ষরোপণ। এবং আমরা যদি আমাদের ইলিয়াস চাচা যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে ব্রহ্মপুত্রের এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত এবং মৃগী নদীর 2 পাশ ঘিরে যদি আমরা উঁচু বাঁধ নির্মাণ করে এটাকে পর্যটন এরিয়া হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা মনে করি শেরপুরের অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট একটি ভূমিকা হবে ইনশাআল্লাহ। 5, আধুনিক সংযোগ ও পর্যটনের শেরপুর। এক্ষেত্রে সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন। আমরা জানি এখানে শেরপুরের দৃশ্যমান কিছু সড়ক শুধুমাত্র পাকা হয়েছে, এখনো 688 কিলোমিটার কাঁচা রাস্তা আছে, এগুলোকে ধাপে ধাপে আমরা টেকসই পাকা রাস্তা করব। বর্ষাকালেও কিছু এলাকা আছে যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে যায়, বর্ষাকালেও যেন যাতায়াত করতে পারেন সেজন্য স্থায়ী রাস্তা তৈরি করার জন্য আমরা চরাঞ্চলে, বিশেষ করে পানিতে ডুবে যায় এরকম এলাকাগুলোতে সাবমার্সিবল রোড করতে চাই। বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা শতভাগ, স্থানীয় বাজার ও অবকাঠামো এগুলোকে আধুনিকায়ন, যেমন কাভার্ড শেড, সংরক্ষণ সুবিধা যাতে কৃষক ব্যবসায়ীরা সুযোগ পান, এমনকি শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের অবকাঠামোরও উন্নয়ন করা হবে। জাতীয় মূলধারায় সংযোগ, অর্থাৎ আমাদের জাতীয় নেটওয়ার্কের সাথে ঢাকা সহ গুরুত্বপূর্ণ শহরের সাথে যে আমাদের কানেক্টিভিটি দরকার, হাইওয়ে রাস্তা বিশেষ করে এক্সপ্রেসওয়ে 4 লেন, এটা নিশ্চিত করা। পর্যটন কেন্দ্র হিসেবে বিকাশ। 6, স্বাস্থ্যকর ও সুরক্ষিত শেরপুর সদর, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা। এই ক্ষেত্রে আমরা মানসম্মত স্বাস্থ্য সেবা, বিশেষ করে এটি খুবই আলোচনার একটি বিষয় আমাদের সবার জন্য। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বৃদ্ধি করে শয্যা বাড়ানো তথা আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং 24 আওয়ার সপ্তাহে 7 দিনই জরুরি সেবা যেন সকলের জন্য নিশ্চিত হয়। কমিউনিটি ক্লিনিক, বিশেষ করে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে 1 বা একাধিক, সেগুলোকে বৃদ্ধি করা এবং সেগুলোর মান উন্নয়ন করে রেফারেল সিস্টেমে আমাদের সদর হাসপাতালের সাথে সহজ কানেক্টিভিটি নিশ্চিত করা। চর ও দুর্গম এলাকায় সেবা পৌঁছানোর জন্য ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট
এবং সেটাও রেফারেল সিস্টেমে যেন সদর হাসপাতালের সাথে কানেক্টিভ থাকে সেটা ব্যবস্থা করা। স্যানিটেশন ও নিরাপদ, এটা আমাদের জন্য খুবই ভাইটাল। শতভাগ পরিবারের স্বাস্থ্যসম্মত পায়খানা চাই। সামাজিক সুরক্ষা ও কল্যাণ, অসহায় সমাজের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদের সহায়তা নিশ্চিত করে। এক্ষেত্রে বিধবা, প্রবীণ ও প্রতিবন্ধী ভাতা শতভাগ বাস্তবায়ন এবং সময় মতো বিতরণ। আমাদের এখানে আবেদন করে টাকা পয়সা দিয়ে এই ভাতার কার্ডগুলো অনেকের ক্ষেত্রে নিতে হয়েছে বিগত দিনে। আমরা এখান থেকে এই সমাজকে মুক্ত করবো ইনশাআল্লাহ। জরুরি সেবা বৃদ্ধি, স্মার্ট কৃষি ও সমৃদ্ধ বাজার অর্থনীতি শেরপুর সদর। এক্ষেত্রে আমরা শেরপুরকে অর্থনৈতিক কৃষি নির্ভর করতে চাচ্ছি। স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সরবরাহ ব্যবহার নিশ্চিত করা হবে। উন্নত বীজ ও চারা, এটা আমরা চাই। মাসিক কৃষি ক্লিনিক, অর্থাৎ মাসে অন্তত একদিন করে কৃষি বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত কৃষি ক্লিনিক সেবা চালু করা হবে। সেচ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে খাল খনন, পুনর্খনন, অনেকগুলো খাল আছে ভরাট হয়ে গেছে, সেগুলো নিয়ে ভাবা। কৃষি পণ্য সংরক্ষণ, এক্ষেত্রে এক্ষেত্রে হিমাগার, সংরক্ষণাগার প্রত্যেকটি ইউনিয়নে স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে এবং ফার্মার্স মার্কেট গড়ে তোলা হবে। আমরা একটা বিশেষ উদ্যোগ হাতে নিতে পরিকল্পনা নিয়েছি, ভিইপিজেড স্থাপন, অর্থাৎ ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে এটি নাই। তো স্থাপনের মাধ্যমে আমরা শেরপুরের কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজারজাত নিশ্চিত করব। ন্যায্য মূল্য বিপণন, কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারিভাবে ধান সহ অন্যান্য ফসল ক্রয় কেন্দ্র চালু থাকবে। কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানি, এটা আমরা করতে চাই। বিশেষ করে আমাদের যে ঐতিহ্য আছে, যেমন তুলসীমালা, এটার বাণিজ্যিক অর্থাৎ ব্র্যান্ডিং করে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যেন আমরা রপ্তানি করতে পারি, সেই উদ্যোগ নেব। আপনারা জানেন, বিশেষ করে আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ এবং পাকিস্তান থেকে গোটা বিশ্বে, বিশেষ করে মিডল ইস্টে একটা চাল, সরু চাল, লম্বা চাল, আপনারা সবাই সেটাকে চিনেন, বাসমতি, সেটা ব্যাপকভাবে চলে। কিন্তু আমরা মনে করছি আমাদের তুলসীমালাকেও এরকম আন্তর্জাতিক ব্র্যান্ডিং করা দরকার। 8, স্বনির্ভর চর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেরপুর সদর। চরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য, এটা কি বলার দরকার আছে আমাদের? মানে এত বেশি করা দরকার সেটা কল্পনার মধ্যেও নাই। আমরা চরবাসীর মৌলিক সেবা নিশ্চিত করার জন্য অস্থায়ী স্কুল, কমিউনিটি ক্লিনিক, ভ্রাম্যমাণ শিক্ষা ও মেডিকেল ইউনিট স্থাপন করা উদ্যোগ নেওয়া হবে। যোগাযোগ ব্যবস্থা ও বাজার সংযোগ, মূল ভূখণ্ডের সাথে যেন নৌ এবং সড়ক পথে যোগাযোগ লাভ করতে পারে। এক্ষেত্রে যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে সাপ্তাহিক হাট বাজার নয়, শুধুমাত্র যেখানেই যোগাযোগ ব্যবস্থার জন্য প্রয়োজন আছে সেখানে আমরা রাস্তা করব। চরবাসীর জীবিকায়ন, চরাঞ্চলে বিকল্প জীবিকার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে খনিজ ও বালু ভিত্তিক কুটির শিল্প, যেমন আমরা সেখানে উদ্যোক্তা সৃষ্টি করব এবং বিকল্প ভিত্তিক কৃষি, যেমন সবজি চাষ, পশুপালন, এগুলো করে চরবাসী যেন আয় বাড়াতে পারে। সরকারি সেবা ও পুনর্বাসন, চরাঞ্চলের উন্নয়নের সরকারিভাবে 5G ও SEE প্রকল্পের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। 9, সুশাসন, স্বচ্ছতা ও সামাজিক সুরক্ষা শেরপুর সদর। এক্ষেত্রে শেরপুর সদরে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নির্মূল এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে একটি ন্যায় ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত প্রশাসন, সকল স্তরে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এবং আমাদের জামাত ইসলামের আমির ইতিমধ্যে বলেছেন, দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখাবো। রাজনৈতিক ছত্র ছায়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজির সংস্কৃতি নির্মূল করা হবে। সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত। অবৈধ দখল উচ্ছেদ, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ, নৈতিকতা ও নাগরিক অংশগ্রহণ তথা প্রশাসন ও সমাজের সকল স্তরে নৈতিক মূল্যবোধ চর্চা উৎসাহিত করা হবে। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ, মতামত নিশ্চিত করা হবে যাতে করে প্রকৃত প্রয়োজন মেটানো যায়। সমতা ও অন্তর্ভুক্তি, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে সমাজ বিনির্মাণে গুরুত্ব দেওয়া হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমাদের এলাকায় ভোট না দেওয়ার কারণে কোনো এলাকায় উন্নয়ন করা হয় নাই, অথবা তারা ওই জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী, পিছিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে ব্র্যাকেট করে রাখা হয়েছে। এই জায়গাটাকে আমরা বিশেষ করে খেয়াল করে সাম্য নিশ্চিত করব এবং ইনসাফ নিশ্চিত করব। দারিদ্র্য বিমোচন, বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দিয়ে তাদের ক্ষমতায়নে কাজ করা হবে। দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা, এক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো হাতে নেওয়া, যেগুলো কমনলি আছে সেগুলোর সম্প্রসারণ এবং সুষ্ঠু বাস্তবায়ন করা হবে যাতে দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙা যায়। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিক রহমান বলেছেন, আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে পারি, তাহলে 2 বছরের মধ্যে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে ইনশাআল্লাহ। 10, নিরাপদ সহিংসতা মুক্ত শেরপুর সদর, এক্ষেত্রে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ,
এক্ষেত্রে সকল প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক কারবার, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, ইপটিজিং, কিশোর গ্যাং এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন ও জনসাধারণের যৌথ প্রচেষ্টায় শেরপুর সদরকে মাদক ও অপরাধ মুক্ত রাখা হবে। জিরো ক্রাইম কমিউনিটি কমিউনিটির আওতায় প্রতিটি মহল্লা ইউনিটে সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং কমিউনিটি পেট্রোল টিম গঠন করে অপরাধের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ করা হবে। আইনের শাসন ও মানবাধিকার, আইনের শাসন সর্বত্র প্রতিষ্ঠা করা হবে এবং অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। মানবাধিকার রক্ষা, নারীদের নিরাপত্তা, শিশু অধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। সকল ধর্ম ও সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন সক্রিয় ভূমিকা রাখবে, এই ব্যবস্থা করা হবে। সামাজিক অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া সহ সামাজিক অপরাধ ও কুসংস্কারের বিরুদ্ধে প্রচার প্রচারণা ও কঠোর আইন প্রয়োগ করা হবে। সমাজে আইনের প্রতি শ্রদ্ধা বাড়াতে সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রম চালানো হবে, যাতে তরুণ প্রজন্ম নৈতিক ও আইন অনুকরণকারী নাগরিক হিসাবে গড়ে ওঠে। আমি প্রথম দিকে আবার যাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে আমরা কৌশলগত 10টি লক্ষ্য নির্ধারণ করেছি। 1. নিরক্ষরতা, কর্মহীনতা, ক্ষুধা, দারিদ্র্য, গৃহহীনতা ও চিকিৎসাহীনতা হ্রাস, 100% সাক্ষরতা ও মানসম্মত শিক্ষা, পরিবার ভিত্তিক কর্মসংস্থান তথা SEE প্রকল্প, নদী ভাঙন প্রতিরোধ ও দুর্যোগ পুনর্বাসন, আধুনিক সড়ক, সেতু, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ, আধুনিক স্বাস্থ্য সেবা ও 24 ঘন্টা জরুরি ব্যবস্থা, স্মার্ট কৃষি, কৃষি বাজার, চরাঞ্চল অন্তর্বর্তী উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও সামাজিক সুরক্ষা, নিরাপদ ও সহিংসতা মুক্ত সমাজ। এবং আমরা এর আওতায় 6টি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিয়েছি। 50 শেরপুর, সি তথা স্কিল এম্পাওয়ারমেন্ট, রিভার এন্ড রিসিলিয়েন্স, এরপরে আছে স্মার্ট এগ্রিকালচার এন্ড মার্কেট লিঙ্ক, এক্ষেত্রে ভিইপিজেডটা বলেছি, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস 24/7 ডেজ, কানেক্টিভিটি অ্যান্ড ট্যুরিজম, এগুলোকে রেখেছি। আমরা এটার আওতায় প্রত্যাশিত ফলাফল 2026 থেকে 31-এর মধ্যে যেটি নির্ধারণ করেছি, টার্গেট করেছি। সাক্ষরতা 100%, কর্মসংস্থান 25,000+ নতুন কাজ, কাঁচা রাস্তা পাকাকরণ 688 কিলোমিটার, নিরাপদ আশ্রয় কেন্দ্র কভারেজ 100% ঝুঁকিপূর্ণ পরিবার, মা শিশু স্বাস্থ্যসেবা 95+% কভারেজ, কৃষক ন্যায্য মূল্য বিক্রয় বৃদ্ধি 20% টার্গেট, ঐতিহ্য বা পর্যটন, তুলসীমালা চাল ও ঐতিহাসিক স্থানের আন্তর্জাতিক ব্র্যান্ডিং। এবং এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা একেবারে শেষ পেজে আবার কষ্ট করে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে কয়েকটি মৌলিক: নদী ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ, কৃষকদের ন্যায্য মূল্য ও সংরক্ষণ সুবিধা, আধুনিক শিক্ষা ও চিকিৎসা, সন্ত্রাস মাদক মুক্ত নিরাপদ সমাজ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটন বিকাশ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। এত পরিকল্পনা কোনোভাবেই কোনো একক দল ব্যক্তির পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও অনেক সময় মুখ থুবড়ে পড়েছে বিগত দিন। আমরা চাই শেরপুরের সর্বস্তরের নাগরিক দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের তৌফিক দিন। আপনাদের সবাইকে কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এখানে কিছু আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কিছু তৎপরতা রয়েছে, যেটার জন্য সরকারের পক্ষ থেকে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আলাদা একটি ব্রাঞ্চ কাজ করছে। সেই ব্রাঞ্চের কার্যক্রমটি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক। এটাকে আমরা প্রত্যেকটি জেলা উপজেলায় নিশ্চিত করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব রাশেদুল ইসলাম রাশেদ মহোদয়কে তার লিখিতভাবে চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, আমাদের এই নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সমর্থকবৃন্দ। এই পর্যায়ে আজ আপনাদের সামনে নির্বাচনী ইশতেহার পাঠ করবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, স্বতন্ত্র প্রার্থী। তার মার্কা হলো মোটরসাইকেল। আমি তাকে নির্বাচনী ইশতেহার পাঠ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের
আজকের এই নির্বাচনী পাঠ অনুষ্ঠানের সম্মানিত আমাদের মাঝে উপস্থিত আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং অফিসার, উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় সংসদ নির্বাচন শেরপুর সদর 1 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকবৃন্দ, সম্মানিত নাগরিক সমাজের আমাদের মাঝে উপস্থিত আমাদের নাগরিক সমাজের সম্মানিত যিনি আমাদের সব সময় শেরপুরের মানুষকে নিয়ে করেন আমাদের ডালিয়া সামাদ মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই বলতে চাই, আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, লাল সবুজের পতাকার আমাদের এই বাংলাদেশ। সেই স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত শহীদগণ আত্মাহুতি দিয়েছেন আমাদের এই বাংলাদেশটাকে গড়ার জন্যে, তাদের প্রতি আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। এবং যারা পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা বিভিন্ন সময় ব্যর্থ হয়েছি। আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল পরবর্তী সময়ে, এই 24 পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ছাত্র জনতা আজান হচ্ছে বিরতি নিজেদেরকে এখনো আমার ইস্তেহারের প্রথম এবং প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে শহর গ্রামের কোনো বৈষম্য নয়, সমান উন্নয়নই আমাদের অঙ্গীকার। এটা দিয়ে আমি শুরু করব। এবং আপনারা জানেন আমার শেরপুর একটি কৃষি নির্ভরশীল এরিয়া। আমি যদি আমার শেরপুরের অর্থনৈতিক জোন অথবা অর্থনৈতিকভাবে শেরপুরকে চাঙ্গা করতে চাই, তাহলে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। যেখানে ধান, পাট, সবজি, অন্যান্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। সার বীজ সিন্ডিকেট মুক্ত করতে চাই আমি। ডিরেক্টলি কৃষকদের সরাসরি যেন তারা কৃষকরা পায় এগুলো, সেই ব্যাপারে আমি বিশেষ কাজ করতে চাই। বন্যা কবলিত কৃষকদের বিশেষ সহায়তা দিতে চাই এবং মৎস্য, গবাদি পশু খাতে গ্রামভিত্তিক ভেটেরিনারি সেবা দিব এবং সেচের সময় কম খরচে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে আমি কাজ করতে চাই। দ্বিতীয় যে খাতটা দরকার সেটা হচ্ছে শিক্ষা খাতের উন্নয়ন। আমাদের শেরপুর সদরের মেডিকেল কলেজ এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিশেষভাবে আমি উদ্যোগ নিব ইনশাআল্লাহ। প্রতিটি গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করব। শেরপুর সদরের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার চেষ্টা করব। কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধিকরণের ক্ষেত্রে ট্রাই করব এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়ন প্রয়োজন আমাদের শেরপুরে। একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য চিকিৎসার খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্ব বলে আমি মনে করি এবং অত্যন্ত অবহেলার যে জায়গাটা রয়েছে শেরপুর সদর হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালকে 500 শয্যায় নেওয়ার জন্য আমি উন্নতিকরণ ও মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং ওষুধের সরবরাহের জন্য বিশেষ গুরুত্ব দিব। প্রয়োজনে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করব এবং সর্বোচ্চ লেভেলে যে কাজ করব। যেহেতু ডাক্তার সমাজ আমি একজন চিকিৎসক, সুতরাং এই চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে চাই। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে 24 ঘন্টা চিকিৎসা সেবা চালুর ব্যবস্থা করব।
বিশেষ করে আমাদের শেরপুরে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। ট্রমা সেন্টার অত্যন্ত ইম্পর্টেন্ট। ইনিশিয়াল ট্রায়ালের ব্যবস্থা করব এবং ট্রমা সেন্টারের মাধ্যমে আমার যেন শেরপুর সদরে কোনো রোগী অ্যাক্সিডেন্ট হলে ময়মনসিংহ যেতে যেতে রক্ত স্বল্পতায় মারা না যায়, তার কারণে আমার ইনিশিয়াল ট্রিটমেন্টটা যেন শেরপুর সদরেই হয়, সেই ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে চাই। এবং বিশেষায়িত হাসপাতাল করার জন্য আমি আমার চিকিৎসক সমাজকে, সারা বাংলাদেশের চিকিৎসক সমাজের সহযোগিতা দিব ইনশাল্লাহ। মা এবং শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ গুরুত্ব রাখতে চাই আমি। আর সদরের স্বাস্থ্য এবং হাসপাতাল নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, সেগুলো ইনশাল্লাহ যদি কখনো এমপি হতে পারি সেগুলো আমি ঢেলে সাজাবো। এবার আসি অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে। প্রিয় শেরপুরবাসী, আপনারা জানেন আমরা যদি পৌরসভার কথাও চিন্তা করি, অনেক এলাকা আছে যেখানে রাস্তা নেই। রাস্তা থাকলেও এত সরু এবং ন্যারো রাস্তা যেখানে গাড়ি যেতে পারে না, এবং উঁচু নিচু রাস্তায় আমাদের ছোট শিশুরা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলে অনেকে হোঁচট খায়, অ্যাক্সিডেন্ট হয়। এই জিনিসগুলো দূর করার জন্য এই জায়গাগুলো থেকে আমাদেরকে অবশ্যই উন্নত মানের সড়ক ব্যবস্থা করতে হবে। শেরপুর জেলাকে রেল সেবার আওতায় আনতে হবে। বিগত সময়ে বাদ পড়া অর্থনৈতিক অঞ্চলকে পুনরায় শেরপুরের চরাঞ্চল স্থাপনের জন্য বিশেষ উদ্যোগ নিব। শেরপুরে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, একটি শিশু পার্ক দরকার, যেখান থেকে আমাদের শিশুরা তাদের মানসিক বিকাশ গড়ে তুলতে পারবে এবং আমাদের শিশু সন্তানরা সমস্ত ক্রাইম থেকে দূরে থাকবে। শেরপুর জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন করতে হবে এবং প্রতিটি ইউনিয়নে জেলার মাঠ স্থাপন করে শিশু কিশোরদের খেলাধুলা উৎসাহিত করতে হবে। আমার দলের এজেন্ডা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রমের ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার একটা প্রচেষ্টা চলছে ইনশাল্লাহ। এটা আমি আমার শেরপুর সদরেও ইনশাল্লাহ করব যদি এমপি হতে পারি। নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করতে চাই এবং স্পোর্টস ভিলেজ নির্মাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্রীড়াকে যদি আমরা পেশা বানাতে পারি তাহলে পরিবার ভরসা পাবে। ক্রীড়া যদি পেশা হয়, আমাদের সন্তানরা মাদক থেকে দূরে থাকবে, ক্রাইম থেকে দূরে থাকবে, চাঁদাবাজি থেকে দূরে থাকবে, দুর্নীতি থেকে দূরে থাকবে। আর এই সমস্ত ক্রাইম একটা বাচ্চাকে যখন মানসিক বিকাশ আমি পর্যাপ্তভাবে দিতে পারবো, তখন সে একটা ক্রাইম করার আগে 10 বার চিন্তা করবে বলে আমি আশা করি। এবং শুধু তাই না, ক্রীড়া অফিসার এবং ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে হবে। ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি গড়ে তোলা উচিত আমাদের সকলের। এবং আমি ইনশাল্লাহ যদি এমপি হতে পারি, আমি ক্রীড়াকে সর্বাধিক গুরুত্ব দিব, কারণ ক্রীড়ার মাধ্যমে ক্রাইম দূর করা সম্ভব ইনশাল্লাহ। ভাঙা রাস্তা, ব্রিজ ও কালভার্ট এগুলোকে দ্রুত সংস্কারের আওতায় আনতে হবে। সবচেয়ে বেশি শেরপুর পৌরসভা যেই সমস্যায় ভুগে সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। জলাবদ্ধতা নিরসনের কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ইনশাল্লাহ আমি গ্রহণ করব। পরিকল্পিত গ্রাম গড়ার লক্ষ্যে মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য আমার একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। যুব উন্নয়ন পরিকল্পনা জন্য আমি তরুণদের ফ্রিল্যান্সিং আইটি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে চাই। বেকার যুবকদের চাকরি উদ্যোক্তা তৈরি করার জন্য বিশেষ কর্মসূচি নিব ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়াকে এস্টাবলিশ করতে চাই, ডিজিটাল প্ল্যাটফর্মকে আরো বেশি হাইলাইট করে অনলাইনের মাধ্যমে আমার যুবক ভাই বোনেরা যেন আয়ের একটা উৎস পায়, সেই ব্যাপারে আমি বিশেষ গুরুত্ব আরোপ করব। রেমিটেন্স বৃদ্ধির জন্য বিদেশ গমনে ইচ্ছুক যুবকদের দক্ষতা বৃদ্ধিতে বহুমাত্রিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চাই এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যেন আমার শেরপুর সদরের আমার ভাই বোনরা শিখতে পারে, তার জন্য ল্যাঙ্গুয়েজ সেন্টার ডেভেলপ করব। শুধু ইংলিশ নয়, জাপানিজ, স্প্যানিশ, যেগুলো শিখলে তারা বিদেশে যেও অর্থ ইনকাম করতে পারবে এবং আমাদের শেরপুর সদরের পরিবারগুলোকে চালাতে পারবে, সেই ব্যাপারে আমি বিশেষ গুরুত্ব রাখবো। কর্মসংস্থান ও অর্থনৈতিক দিক থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। হাট বাজারের আধুনিকায়ন, নারীদের জন্য কর্মসংস্থান অবশ্যই গড়ে তুলবো একজন নারী প্রার্থী হিসেবে এবং একজন চিকিৎসক হিসেবে। যাই বলি না কেন, আমরা নারী সমাজ অনেক পিছিয়ে, সুতরাং শেরপুর সদরের নারীদের জন্য সর্বাধিক গুরুত্ব আমি দিব ইনশাল্লাহ এবং সর্বাধিক সম্মানিত করতে চাই। নির্বাচনী প্রচারণা করার সময় যেই জিনিসটা আমি সবচেয়ে বেশি ফেস করি সেটি হচ্ছে
নামাজ যখন দেয়, আমার ভাইরা, আমার চাচারা মসজিদে যে নামাজ পড়তে পারে, কিন্তু আমরা যারা নারী প্রার্থীরা বা নারীরা আছি যারা মাঠে ঘাটে কাজ করি, আমাদের কোনো নামাজ পড়ার সেন্টার নেই। ইনশাল্লাহ আমি জানি না অন্য জেলাতে হবে কিনা, কিন্তু আমি আমার শেরপুর সদরে মসজিদে একটি ছোট করে রুম হলেও বা পর্দা দিয়ে হলেও আমাদের মা চাচি বোনরা যারা মাঠে ঘাটে খেতে খামারে কাজ করে তারা যেন নামাজ পড়ার জায়গা পায়, সেই ব্যাপারে আমি একটি উদ্যোগ নিতে চাই ইনশাল্লাহ। নারীদের আত্মনির্ভরশীলতার জন্য দর্জি প্রশিক্ষণ, হস্তকুটির শিল্প, সুত শিল্প সম্প্রসারণের জন্য আমি উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। নারী শিশু সামাজিক নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেরপুর সদরের জন্য নারী নির্যাতন, ধর্ষণ, বাল্য বিবাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। প্রকৃতপক্ষে প্রাপ্যদের বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা নিশ্চিত করব। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করব ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বারবার আমি যেটি বলে আসতে চাচ্ছি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব। শুধু তাই না, আমি ইনশাল্লাহ যদি এমপি হয়ে আসতে পারি, প্রত্যেক মাসে আমি শেরপুর সদরের সর্বস্তরের মানুষ, যেমন পেশাজীবী ব্যবসায়ীদের সাথে বসতে চাই। আমি তাদের সুখ দুঃখের কথা জানতে চাই এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তাদের যদি কেউ সমস্যা করে থাকে তারা কারা, তারা কি আমার দলের কর্মী, আমার কোনো স্বজন, নাকি আমার দলের বাইরের কোনো লোক, সেটা নিয়ে আমি ডিরেক্ট ডোর টু ডোর তাদের বাড়ি যাব এবং তাদের সাথে আমি মিটিং করব প্রত্যেক মাসে ইনশাআল্লাহ। তাদের সুখ দুঃখের ভাগিদার হতে চাই, কোনো শোষক না, কোনো নিয়ন্ত্রক না, একজন সেবক হিসেবে ডাক্তার প্রিয়াঙ্কা সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রকৃতপক্ষে আমি পুলিশ ও প্রশাসনকে দলীয় প্রভাব মুক্তকরণের জন্য সর্বাধিক চেষ্টা করব এবং জনগণের কাছে জনপ্রতিনিধির সরাসরি জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য আমি ঠিক এখন যেভাবে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি, ঠিক সেভাবে আমি মাঠে মাঠে ঘুরে বেড়াবো, এক দুইজন লোক নিয়ে, কোনো বহন নিয়ে নয় ইনশাআল্লাহ। পরিবেশ ও জলবায়ু সহনশীলতার জন্য শেরপুর সদরের বিলুপ্ত প্রায় প্রাকৃতিক জলাশয়, নদী, খাল পুনর্খনন ও পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থা করব এবং পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব পণ্যের উৎপাদন বৃদ্ধি করার ব্যবস্থা করব। এই কারণ আমার শেরপুর সদর একটি কৃষি নির্ভরশীল এরিয়া, এখানকার মাটি অত্যন্ত উর্বর, কৃষি উদ্বৃত্ত এরিয়া এখানে, সুতরাং আমার এখানে প্লাস্টিকের ইউজ কিভাবে কমানো যায় সেই ব্যাপারে আমার বিশেষ গুরুত্ব দিতে হবে। পর্যটন সম্ভাবনাময় শেরপুর জেলাকে পরিকল্পিত পর্যটন উন্নয়নের মাধ্যমে জাতীয় পর্যটন মানচিত্র প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করব। এবং আরেকটি কথা বলতে চাই, যেহেতু কৃষি নির্ভরশীল একটা এরিয়া আমি বললাম, এখানে আমি দেখেছি যে আমার কৃষক চাচাদের প্রচুর পরিমাণ টমেটো, মিষ্টি কুমড়া, বেগুন হয়, কিন্তু এরা যে পরিমাণ কষ্ট করে সেই পরিমাণ কিন্তু তারা ন্যায্য মূল্যায়ন পায় না, কারণ নষ্ট হয়ে যায়। আমাদের শেরপুর সদরের চাহিদা পূরণ করার পরেও প্রচুর এই সবজি, শীতকালীন সবজি, টমেটো এগুলো জমে থাকে, তো এগুলো খুব স্বল্প মূল্যে তারা ঢাকায় বা ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে পাঠায়। তা আমরা যদি এখানে একটা টমেটো সসের কারখানা করতে পারি, আমরা যদি এখানে শুকনা যে সবজিগুলো আছে যেগুলো বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে সেগুলো করতে পারি, মিষ্টি কুমড়ার অনেক চাহিদা বাইরে, মিষ্টি কুমড়া জুস, এরকম একটা কারখানা তৈরি করতে পারি, তাহলে কিন্তু ঘরের টাকা ঘরে থাকবে ইনশাল্লাহ। এবং আমি সেই ব্যাপারগুলোতে বিশেষ গুরুত্ব আরোপ করব। সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং জুলাই আন্দোলনে আমার শেরপুরে যে 14 জন শহীদ হয়েছেন তাদের পরিবারের সবসময় খেয়াল খোঁজ রাখা এবং সেই পরিবারগুলো যেন কষ্টে না থাকে, তাদের পুনর্বাসন করা, তাদেরকে সবসময় মনে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব। গণভোটে আমার অবস্থান অবশ্যই দেশ এবং জনগণের পক্ষে, এবং আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জনাব তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড অতি দ্রুত বাস্তবায়ন হবে যদি দল ক্ষমতায় যায়, কৃষকদের জন্য কৃষি কার্ড, মসজিদের ইমাম মুয়াজ্জিমের জন্য নিয়মিত
নিয়মিত সম্মানী প্রদান করা হবে ইনশাআল্লাহ। আরো অনেক কথা বলার আছে, কিন্তু সময় স্বল্পতা, নামাজের সময় হয়ে গেছে। আমি আপনাদের আর বিরক্ত করতে চাচ্ছি না। বক্তব্য স্বল্প করে আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, আমার প্রাণপ্রিয় শেরপুরবাসী, আপনারা আমাকে দেখেছেন 2018 সাল থেকে। আমি আপনাদের কাছে কোনো নতুন মুখ নই, বরং আমি সারা বাংলাদেশের কারো কাছেই কোনো নতুন মুখ নই। আমি সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া প্রার্থী, একজন চিকিৎসক হিসেবে সকলের কাছে দোয়া প্রার্থী, এবং একজন নারী হিসেবে সকলের কাছে আমি সহযোগিতা চাই। আপনারা শেরপুর সদর 1 আসনের প্রত্যেকটা মানুষ অত্যন্ত অমায়িক ভালো, মাটি ও মানুষের তৈরি আপনারা মানুষ, কিন্তু আমরা তো সহজ সরল হলেও আমরা আমাদের শেরপুর সদরে কোনো উন্নয়ন পাইনি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। প্রিয় ভাই বোনেরা, চাচা চাচিরা আমার, দীর্ঘ 41 বছরে যে ষড়যন্ত্রের কারণে শেরপুর আজ রেললাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ, সড়ক ব্যবস্থার উন্নয়ন থেকে দূরে এবং বঞ্চিত। চলুন আমরা আজ সকলে ঐক্যবদ্ধ হই এবং আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিই যার মাধ্যমে শেরপুরের মানুষ ভরসা পাবে, আস্থা পাবে, এবং শেরপুরের প্রত্যেকটা মাটি ও মানুষ যার কাছে ভরসা রেখে দুটো মনের কথা বলতে পারবে। অতীতের সমস্ত গ্লানি ভুলে যেয়ে চলুন আমরা শেরপুর সদরকে এমন ভাবে সাজাই যেন আমাদের শেরপুর সদর হয় নাম্বার 1 শেরপুর, এবং আমাদের শেরপুর সদরের প্রত্যেকটা চাচা চাচি, ভাই বোনেরা, আমার প্রতিপক্ষ, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেই হোক, আমার বন্ধু, আমার শত্রু, সকলকে সাথে নিয়ে সম্মানের সাথে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে চলুন কাজ করি। একজন প্রার্থী হিসেবে আমি যেহেতু ধানের শীষের মনোনয়ন পেয়েছি, আমার সামনে, আমার পিছনে, আমার ডানে বামে যারা বসে আছেন সকলের কাছে আমি ধানের শীষের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছি। আমি চাই আপনারা সকলেই এই প্রতীকে ভোট দিবেন, এবং আমার যে এজেন্ডা 2018 সাল থেকে আমি শেরপুর সদরকে নিয়ে যে স্বপ্ন দেখে এসেছি দীর্ঘ 8 বছরে, তা এখনো পূরণ হয়নি। আমি বিশ্বাস করি একজন নারী হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে একজন নারীর প্রতি একটু আস্থা রাখুন, দেখুন না আমি পারি কিনা। হয়তোবা পেরে উঠবো আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের আস্থা নিয়ে হয়তোবা পারবো। আমরা নারীরা সবকিছু পারি। আজ আমার পাশে যেই একজন নারী আছেন, আমাদের শ্রদ্ধেয় আমার সামনে বসে আছেন আমাদের শ্রদ্ধেয় খালাম্মা নারী, এরা সকলেই সফল নারী, এবং আমি বিশ্বাস করি নারীরা ঘরে বাইরে সামাজিকভাবে প্রত্যেকটা জায়গায় তারা সম্মানের সাথে কাজ করতে পারে যদি চায়। সুতরাং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন, সকলের কাছে আমি দোয়া চাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, এবং আমি বিশ্বাস করি শেরপুর সদর 1 আসনে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি শেষ করছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।